তো হে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকে এমন একটি মহামূল্যবান নেকলেসের গল্প বলতে চলেছি, যেটার দাম শুনলে আপনারও হুঁশ উড়ে যাবে। যার দাম ছিল ১,২০০ কোটি টাকা এবং যেটা অনেক সিকিউরিটি দ্বারা সুরক্ষিত এবং মাটির ৫০ ফুট গভীরে ছিল। আর ৮ জন মেয়ে মিলে সেই নেকলেসটা চুরি করার একটা জিনিয়াস মাস্টার প্ল্যান বানায় এবং তারা প্রত্যেকেই ছিল নিজের কাজে অনেক দক্ষ। কিন্তু তারা কি পারবে নেকলেসটি চুরি করতে, নাকি তাদের কোনো ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হবে? সবকিছু জানতে পারবো আজকের গল্পে। বলছিলাম ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ওসিয়ানেট মুভিটির মধ্যে থাকা টুইস্ট আপনাকে অনেক আনন্দ দিবে। সো আর ইন্ট্রো না বাড়িয়ে চলো গল্পটি শুরু করি। শুরুতেই গল্পের মূল চরিত্র ডেভিয়েসনকে দেখতে পাই। সে একটা চুরির কেসে গত ৫ বছর ধরে জেল খাচ্ছিল। তবে আজ তার জামিনে ছাড়া পাওয়ার দিন, কারণ পুলিশ তাকে অন্যদিকে ছাড়তে ভয় পাচ্ছিল, কারণ তার ভাই ড্যানিয়েলও ছিল অনেক বড় রকমের চোর। আর সেও ছাড়া পাওয়ার পর অন্যায় জগতে পা দিয়েছিল, আর এর জন্য পুলিশ তাকে বিশ্বাস করছিল না। অন্যদিকে ডেভি পুলিশকে এটা বিশ্বস্ত করায় যে সে এখান থেকে বেরিয়ে আর কোনো খারাপ কাজ করবে না, আর এটা বিশ্বাস করে পুলিশ তাকে ছেড়ে দেয়। কিন্তু ছাড়া পাওয়ার সাথে সাথে ডেভি আবার অন্যায় জগতে পা দেয়। জেল থেকে বেরিয়ে সে একটা বড় শপিং মলে যায়, আর সেখান থেকে বেশ কিছু জিনিস নিয়ে সেগুলোর প্রাইস ট্যাগ উঠিয়ে ফেলে। এরপর সেগুলো কাউন্টারে নিয়ে গিয়ে বলে সে ওই জিনিসগুলো গত সপ্তাহে কিনেছিল, কিন্তু সে এখন সেই জিনিসগুলো ফেরত দিতে চায়। কিন্তু কাউন্টারের মেয়েটা সেই জিনিসগুলোর একটা সেল রিসিপ্ট দেখতে চায়, কিন্তু ডেভির কাছে সেটা ছিল না। তখন মেয়েটা তার কার্ডের বিল দেখাতে বলে, কিন্তু ডেভির কাছে সেটাও ছিল না। তো ডেভি তখন সেই জিনিসগুলো ফেরত নিয়ে আসে এবং আসার সময় একটা ক্যারি ব্যাগও সাথে করে নিয়ে আসে। বাইরে ভাই কোন লেভেলের চোর এটা দেখলেই বোঝা যায়। এরপর সে বেশ কয়েকটা শপ থেকে এভাবে জিনিস নিয়ে চলে যায় একটা 5 স্টার হোটেলে। কিন্তু হোটেলে থাকার মতো টাকা তো তার কাছে ছিল না। সে হঠাৎ করে হোটেলের রিসেপশনে একটা কাপলদের দেখতে পায় এবং তারা চেক আপ টাইমের আগেই একটা জরুরি কাজের জন্য তারা হোটেলটি ছেড়ে দিচ্ছিল। আর তখন ডেভির মাথায় একটা আইডিয়া চলে আসে। সে কিছুক্ষণ পর রিসেপশনে একটা কল করে এবং বলে, আমরা কিছুক্ষণ আগে হোটেলটি ছেড়ে দিয়েছি, কিন্তু একটা সমস্যার কারণে আমাদের ফ্লাইটটি ক্যান্সেল হয়েছে। তাই আমরা আমাদের রুমটি আবার ফিরে পেতে চাই। যেহেতু বেশি সময় হয়নি, তাই তারা রুমটা দিতে রাজি হয় এবং দেবী তাদের টাকা নাম্বারে রুমটায় চলে যায় এবং ফ্রিতে 5 স্টার রুমে একটা জায়গা হয়ে যায়। কল্পনা করো তাহলে মুভিটি কোন লেভেলের হতে চলেছে। তো যাই হোক, এরপর আমরা লিওকে দেখতে পাই। লিও একটা সময় ডেভির পার্টনার ছিল। তো ডেভি জেলে যাওয়ার পর সে একটা বার খোলে। এরপর লিও এর ফোনে একটা এসএমএস আসে। এটা মূলত ডেভি পাঠিয়েছিল। ডেভি তার সাথে দেখা করতে চায়। এদিকে ডেভি তার ভাই ড্যানিয়েলের কবরের পাশে দাঁড়িয়ে তার কথা ভাবছিল। আসলে ডেভির ভাই ছাড়া তার এই পৃথিবীতে কেউ নেই। এরপর এখানে একটা বুড়ো লোক আসে, আর এই লোকটি মূলত ড্যানিয়েলের পার্টনার ছিল। তো ডেভি তার সাথে কথা বলতে থাকে এবং কথা বলতে বলতে লিও সেখানে পৌঁছে যায় এবং ডেভিও সেখান থেকে বেরিয়ে এসে যেতে যেতে লিওকে জানায় যে সে এবার বড় কিছু একটা প্ল্যান করছে, আর এই প্ল্যানটা সাকসেসফুল হলেই সে রিটায়ার করবে। লিও কৌতূহলবশত ডেভির প্ল্যানটা জানতে চাইলে ডেভি তখন একটা কার্ডিয়াল ব্র্যান্ডের স্পেশাল ডিজাইনের একটা নেকলেস দেখায়, আর যার নাম ছিল ট্রু স্যান্ড। নেকলেসটির মূল্য $150 মিলিয়ন, মানে ১,৮০০ কোটি টাকা। ডেভি এই নেকলেসটি চুরি করতে চাচ্ছিল, আর সেটা শুনে লিও একটু অবাক হয়ে যায়, কারণ এই নেকলেসটি মাটির 50 ফুট গভীরের আন্ডারগ্রাউন্ড ভল্টের ভিতর সংরক্ষিত আছে, আর সেখান থেকে সেটা বের করা একেবারেই সম্ভব নয়। কিন্তু ডেভি বলে তাদেরকে নেকলেসটা বের করতেই হবে না, নেকলেসটা নিজে থেকেই তাদের কাছে চলে আসবে। কিন্তু লিও তার কথার কিছুই বুঝতে পারছিল না। তবে ডেভির প্ল্যানিংয়ের উপরে তার সম্পূর্ণ বিশ্বাস ছিল, তাই সে ডেভিকে সাহায্য করতে রাজি হয়ে যায়। পরদিন ডেভি তার এক্স বয়ফ্রেন্ড ক্লাউডের আর্ট গ্যালারিতে যায়, আর ক্লাউডটাকে দেখে একটু ঘাবড়ে যায়। ডেভি তখন তাকে একটা প্লাস্টিকের ছুরি দেখিয়ে ভয় দেখিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। আর এরকম অদ্ভুত ব্যবহার দেখে মাথা ঘামানোর কোনো দরকার নেই, কারণ এটার পিছনে একটা কাহিনী আছে, আর সেটা আমরা গল্পের মধ্যে জানতে পারবো। তো এরপর ডেভি লিউকে নিয়ে সেই মিউজিয়ামে যায় যেখানে তাদের ওই নেকলেসটা রাখা আছে। তো লিউ সেটা দেখে অনেক চিন্তায় পড়ে যায়, কারণ সেখানকার সিকিউরিটি ছিল অনেক টাইট, আর এতটা সিকিউরিটির মধ্যে চুরি করতে হলে তাদের অনেক লোক এবং টাকার প্রয়োজন। কিন্তু ডেভির কাছে এই ব্যাপারেও একটা মাস্টার প্ল্যান ছিল, যাতে করে খুব কম টাকায় অল্প কয়েকজন মিলে তারা এই চুরিটা করতে পারে। লিও তার প্ল্যানটা জানতে চাইলে ডেভি তাকে নিয়ে একটা প্রেস কনফারেন্সে যায়, আর সেখানে গেস্ট হিসাবে উপস্থিত ছিল ফেমাস নায়িকা ডেফিনি। সেখানে একজন রিপোর্টার তাকে প্রশ্ন করে সে এবারের মেট গালায় কোন ডিজাইনারের আউটফুট পড়বে। তো ডেফিনি জানায় সে কোনো ডিজাইনার সিলেক্ট করেনি, আর এটা শুনে লিউ বুঝে যায় যে তার মানে ডেভি ডিজাইনারকে টার্গেট করতে যাচ্ছে, যদিও আসল প্ল্যানটা তার জানা ছিল না।
আর এখানে প্রশ্ন আসতেই পারে যে এই মিট গালা জিনিসটা আবার কি। যারা মুভি এবং অ্যাওয়ার্ড শো দেখতে পছন্দ করে তাদের পক্ষে মিট গালা একটা পরিচিত নাম। এটা মূলত বিশ্বের নামকরা একটা সেলিব্রিটি ইভেন্ট শো। আর দেশ বিদেশ থেকে এখানে ফেমাস সেলিব্রিটিরা জড়ো হয়। আর প্রত্যেক বছর মিট গালা একটা স্পেশাল থিম রাখা হয়। আর সেই থিম অনুযায়ী সেলিব্রিটিরা তাদের পোশাক পরে অনুষ্ঠানে অংশগ্রহণ করে। তো এবারের থিমটি হচ্ছে ইউরোপিয়ান রয়্যালিটি। আর এই থিমের উপর ভিত্তি করেই ডেবি তার প্ল্যানটা সাজায়। তো ডেফিনি যেহেতু এখনও ডিজাইনার সিলেক্ট করেনি, তাই তারা ডিজাইনার খুঁজতে বের হয় এবং একটা সময় তারা রোজ নামে একটা ডিজাইনার পেয়েও যায়। তো রোজ একটা সময় নাম করা ডিজাইনার ছিল, বর্তমানে তার জনপ্রিয়তা একেবারে নষ্ট হয়ে গেছে, কারণ তার ডিজাইনগুলো ছিল একটু ব্যাকডেটেড। কিন্তু সে নিজেই তার ডিজাইনগুলোকে একটু জনপ্রিয়তা বানানোর জন্য অনেক টাকা খরচ করে। এইসব করতে গিয়ে তার অনেকগুলো টাকা লোন হয়ে গেছে, আর সেটা পরিশোধ করতে না পারায় ব্যাংক থেকে তার পাসপোর্ট জব্দ করে নেওয়া হয়েছে, যেন রোজ কখনো দেশের বাইরে পালিয়ে যেতে না পারে। আর এসব নিয়ে সে সবসময় একটু চিন্তায় থাকতো। সে অনেক কষ্ট করে একটা ফ্যাশন শোর আয়োজন করে, কিন্তু সেটাও একেবারে ফ্লপ হয়ে যায়। আর রোজ তখন হঠাৎ হয়ে একটা রুমের কোনায় বসে ড্রিঙ্ক করতে থাকে। আর ঠিক সেই সময় ডেবি এবং লিও সেখানে পৌঁছে যায় এবং তারা কথায় কথায় রোজের সাথে একটা বন্ধুত্ব করে ফেলে। তো রোজ তখন তার সমস্যার কথাগুলো তাদেরকে বলতে শুরু করে এবং লিও বলে, তোমার সমস্যার সমাধান আমাদের কাছে আছে, তবে তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। রোজ তখন কৌতূহলবশত তার কাজটি জানতে চায়। তখন ডেভিরে তাকে নিয়ে গিয়ে ডেফিনির ছবি দেখিয়ে বলে তাকে ডেফিনির জন্য মেড গালার কস্টিউম ডিজাইন করতে হবে। আর কথাটা শুনে রোজ একটু অবাক হয়ে যায়, কারণ তার মতো ফ্লপ একজন ডিজাইনারের ড্রেস ডেফিনির মতো ফেমাস রিন কেন পরতে যাবে। তখন ডেভিরে তাকে পুরো প্ল্যানিংটা খুলে বলে। আসলে টুসার নামের নেকলেসটা ছিল ইউরোপের রানীর সবচেয়ে বড় পছন্দের নেকলেস, আর সেটা কার্ডিয়াল ব্র্যান্ডের ছিল। আর তাই রানী মারা যাওয়ার পর আবারও সেই নেকলেসটি কার্ডিয়াল ব্র্যান্ডরা মাটির 50 ফুট গভীরে সংরক্ষিত করে রাখে, কিন্তু আজ পর্যন্ত কখনোই তারা সেটা কারো সামনে আনেনি। তবে এবার যেহেতু মেট গালার থিমই হচ্ছে ইউরোপিয়ান রাজকীয়তা, তাই ডেভিরা নায়িকা ডেফিনির মাধ্যমে সেই নেকলেসটি বের করার একটা প্ল্যানিং করছিল। তারা চাচ্ছিল রোজ ডেফিনিকে এই বিষয়ে রাজি করাক, আর ডেফিনি যখন ইভেন্টে নেকলেসটি পরে আসবে ঠিক তখনই তারা সেটা চুরি করবে। তো রোজের কাছে প্ল্যানটা বেশ ভালোই লাগে, যদিও তার একটু ভয় হচ্ছিল সে কাজটা ঠিকঠাক মতো করতে পারবে কিনা। তবুও ডেভিদের কথায় সে রাজি হয়ে যায়, কারণ তার ঋণগুলো পরিশোধ করার এর থেকে কোনো সহজ উপায় ছিল না। কিন্তু তারা তিনজন মিলে তো এত বড় প্ল্যান সম্পূর্ণ করতে পারবে না, তাই তাদের টিমে আরও কিছু লোকের দরকার ছিল। আর সবথেকে বেশি দরকার ছিল একজন এক্সপার্ট হ্যাকারের। ডেভি লিওকে একটা হ্যাকার জোগাড় করতে দিয়ে সে চলে যায় আনিতার সাথে দেখা করতে। আনিতা এক সময় ডেভির পার্টনার ছিল, তবে এখন সে একটা জুয়েলারি শপে কাজ করে। তো ডেভি আনিতাকে তার প্ল্যানটা খুলে বলে, আর তার কাছে জানতে চায় যে একটা নেকলেস ভেঙে ছোট ছোট গহনা তৈরি করতে তার কত সময় লাগতে পারে। আর আনিতা জানায় বেশ কয়েক ঘন্টা লেগে যাবে, হয়তো একটা পুরো দিনও লাগতে পারে। কিন্তু ডেভি যখন আনিতাকে 200 কোটি টাকা অফার করে, তখন সে জানায় সে এটা কম সময়ের মধ্যেই করে দিতে পারবে। এরপর ডেভি বাড়ি ফিরলে দেখে লিও ততক্ষণে একটা 9 বল নামের একটা হ্যাকার জোগাড় করে রেখেছে। আর আসলে হ্যাকারদের প্রত্যেকের একটা কোড নেম হয়, আর এটি হচ্ছে তার কোড নেম। তো পরদিন ডেভিডের কথা মতো রোজ চলে যায় একজন ফেমাস হিরোইনের সাথে দেখা করতে। তো ডেভি আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে রেখেছিল রোজের জন্য, আর রোজকে শিখিয়ে দিয়েছিল সে যাতে কোনোভাবে নায়িকার হাত ধরে। রোজ সেই কথা মতো নায়িকার হাত ধরে এবং ডেভি আড়াল থেকে তার একটা ছবি তুলে নেয়। তো ছবিটা দেখে এমন মনে হচ্ছিল যেন নায়িকা রোজের হাত ধরে প্রশংসা করছে। এরপর ডেভি একটি আর্টিকেল সহ সেই ছবিটি নিউজ পেপারে পাবলিশ করে দেয়, আর এই নিউজটা ডেফনি চোখে পড়ে। ডেফনি এটাও জানতে পারে যে ইন্ডাস্ট্রির বড় বড় নায়িকারা রোজের ডিজাইন করা ড্রেসের জন্য লাইন ধরে থাকে। তো এরপর ডেফিনি এটা দেখে ইমপ্রেস হয়ে যায় এবং সে নিজেই গিয়ে রোজকে তার ড্রেস তৈরি করার জন্য অফার দেয়। অর্থাৎ ডেভিডের প্ল্যানের প্রথম অংশ সাকসেসফুল হয়, কিন্তু এখনও তাদের অনেকটা পথ চলা বাকি ছিল। আর সেই পথ পাড়ি দেওয়ার জন্য তাদের একজন এক্সপার্ট চোরের দরকার ছিল। যদিও তারা সবাই চোর, তবে তাদের এমন একজনকে দরকার ছিল যে কিনা মানুষের চোখের সামনে দেখেই জিনিস গায়েব করবে, কিন্তু সেটাকে বুঝতে পারবে না। তো হঠাৎ করে তার রাস্তার ধারে এমনই একটা মেয়ের সন্ধান পায়। মেয়েটির নাম ছিল কনস্ট্যান্ট। সে জাদু দেখানোর বাহানায় মানুষের জিনিসপত্র গায়েব করে দিত, কিন্তু আজ পর্যন্ত কেউ তাকে ধরতে পারেনি।
সেই কারণে ডেবি কনস্ট্যান্সকে সিলেক্ট করে। তো টাকার অ্যামাউন্ট শুনে কনস্ট্যান্টও এক পায়ে রাজি হয়ে যায়। এরপর ডেবি চলে যায় তার পুরনো পার্টনার টেমির সাথে দেখা করতে। যদিও অফিসিয়ালি সে সব কাজ ছেড়ে দিয়েছিল, কিন্তু ডেবি তার অফিসে গিয়ে বুঝতে পারে সে কোনো কাজ চালিয়ে যাচ্ছে, কারণ তার গ্যারেজ ছিল পুরো চুরি করা জিনিসপত্র ভর্তি। সে প্রথমে রাজি হতে না চাইলে এবং পুরো প্ল্যানটা জানার পর সে রাজি হয়ে যায়, কারণ সুযোগের সদ্ব্যবহার না করলে এটা নাকি চোরের পাপ হয়ে যাবে। এরপর ডেবি সবাইকে একসাথে করে তাদের প্রত্যেকের কাজটা বুঝিয়ে দিতে থাকে। তবে এখানে একটা প্রশ্ন আছে, মুভির নাম অনুযায়ী এখানে মোট 8 জন মেম্বার থাকা উচিত, কিন্তু এখন তো মাত্র 7 জন। তাহলে 8 নম্বর টিম মেম্বারটি কি? আসলে সে কি ছেলে নাকি মেয়ে? আসলে এটা একটা সারপ্রাইজ, আর আমরা সামনে গেলে এই সারপ্রাইজটি বুঝতে পারবো। তো তাদের প্ল্যানটা এমন ছিল যে মেট গালা প্রোগ্রামে ডেফিনিট টু স্যান্ডের নেকলেসটা পরে যাবে, আর নেকলেসটা পরতে রাজি করাবে রোজ। আর সেখানে সিসিটিভি ক্যামেরা হ্যাক করে সবার উপর নজর রাখবে 9 বল। আর কনস্ট্যান্টের কাজ ছিল কৌশলে ডেফিনির গলা থেকে সেই নেকলেসটা গায়েব করে দেওয়া। আর টেমের কাজ ছিল এই পুরো মিশনটাকে সে ম্যানেজ করবে। আর লিওয়ের মূল দায়িত্ব ছিল নেকলেসটা বিক্রি করার ব্যবস্থা করা। আর ডেভি যেহেতু কিছুদিন আগে জেল থেকে ছাড়া পেয়েছে, সেহেতু সে সরাসরি এই মিশনে অংশগ্রহণ করতে চাচ্ছিল না। তাই তার দায়িত্ব ছিল তার সঙ্গীদেরকে সাহায্য করা। তো সেই প্ল্যান অনুযায়ী তারা কাজে নেমে পড়ে। তো এখন তাদের প্রথম কাজ হচ্ছে ডেফিনিকে নেকলেস পথে রাজি করানো। তাই রোজ ডেফিনির কাছে গিয়ে ডেফিনিকে কনভিন্স করতে শুরু করে দেয়। ডেফিনি তখন তাই রোজ ডেফিনির কাছে গিয়ে ডেফিনিকে কনভিন্স করতে শুরু করে দেয়। ডেফিনি তখন এমন মহামূল্যবান নেকলেস পরতে একটু ঘাবড়াচ্ছিল, কিন্তু রোজ তাকে বুঝে শুনে রাজি করে ফেলে। যদিও রোজ একটু ওভার অ্যাক্টিং করে ফেলেছিল, কিন্তু ডেফিনি সেটা বুঝতে পারে না। আর ডেভির কথা মতো রোজ আনিতাকে নিয়ে চলে যায় কার্ডিয়াল ব্র্যান্ডের মেন শোরুমে। তারা মূলত ওই নেকলেসের একটা ডুপ্লিকেট কপি বানাতে চাচ্ছিল, আর যাতে তারা মিউজিয়ামে আসল নেকলেসের জায়গায় সেটাকে রিপ্লেস করে দিতে পারে। আর সেটা করার জন্য তাদের একটা 3D ছবি প্রয়োজন ছিল, কারণ ওই নেকলেসটি বহুদিন যাবৎ আন্ডারগ্রাউন্ড থাকার কারণে সেটার কোনো ছবি অনলাইনে অ্যাভেলেবেল ছিল না। তাই মূলত আনিতা এবং রোজকে পাঠিয়েছিল ওই নেকলেসের একটা ছবি পাঠানোর জন্য। তাই ওখানে যাওয়ার পর কারিয়ারের বেস্ট ডিজাইনগুলো তাদেরকে দেখানো হয়ে থাকে, কিন্তু আনিতার কোনো ডিজাইনে পছন্দ হচ্ছিল না। তারা বারবার ট্রুথ হ্যান্ড দেখার জন্য জোর দিচ্ছিল, কিন্তু সেলসম্যান বাধ্য হয় তাদেরকে ম্যানেজারের কাছে নিয়ে যায়। কিন্তু ম্যানেজার কোনোভাবেই ট্রুথ হ্যান্ড বের করতে রাজি হচ্ছিল না। $150 মিলিয়ন নেকলেস, একটু সিকিউরিটি তো থাকতেই হবে। তবে রোজও কিছু কম যায় না। সে ম্যানেজারকে বোঝায় যে তাদের ব্র্যান্ডের রেপুটেশন দিন দিন খারাপের দিকে যাচ্ছে। আর সে বলে এভাবে চলতে থাকলে একটা সময় মানুষ কার্ডিয়াল ব্র্যান্ডের নাম ভুলে যাবে। আর যে কোনো পরিস্থিতিতে যদি ডেফিনির মতো সেলিব্রিটির গলা এটা দেখা যায়, তাহলে তাদের ব্র্যান্ডের প্রচুর পাবলিসিটি হবে। আর যে কোনো ব্র্যান্ডের তাদের জনপ্রিয়তা হচ্ছে আসল। তো রোজের কথা শুনে ম্যানেজার ফাইনালি নিয়ে যায় তাদের আন্ডারগ্রাউন্ড ভল্টে। তো রোজ তখন নেকলেসটা দেখার জন্য একটা চশমা পরে নেয়। তবে সেটা কোনো সাধারণ চশমা ছিল না, সেটা ছিল একটা স্পেশাল স্ক্যানিং ডিভাইস, যার মাধ্যমে ওই নেকলেসটার একটা 3D ছবি তৈরি করা যাবে। কিন্তু দুঃখের বিষয়, জায়গাটি মাটির অনেক গভীরে হওয়ার কারণে চশমাটিতে ভালো করে সিগন্যাল পাচ্ছিল না। তো রোজ তখন বেশ চিন্তায় পড়ে যায়। আর তখন হঠাৎ আনিতা বলে ওঠে তাদের ওই নেকলেসটা সূর্যের আলোতে নিয়ে গিয়ে চেক করতে হবে। যেহেতু প্রোগ্রামটা দিনের বেলায় শুরু হবে, সেহেতু নেকলেসটা দিনের আলোতে কেমন লাগে সেটা আমাদের যাচাই করা জরুরি। ম্যানেজার তখন ওই নেকলেসটা বাইরে বের করে এনে সূর্যের আলোয় রাখে। আর তখনই চশমাটায় এটা সিগন্যাল চলে আসে, এবং রোজ সেটাকে খুব কাছ থেকে দেখতে থাকে, এবং সে প্রত্যেক অ্যাঙ্গেল ঘুরে ঘুরে নেকলেসটা চেক করছিল। আসলে রোজ এখানে নেকলেসটা স্ক্যান করছিল, অন্যদিকে 9 বল অফিসে বসে 3D মডেলের একটা ছবি তৈরি করছিল। তো কিছুক্ষণের মধ্যে তাদের স্ক্যানিং কমপ্লিট হয়ে যায়, আর নেকলেসের মডেলও তৈরি হয়ে যায়। তখন রোজ আনিতাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। পরদিন কনস্ট্যান্ট সেই মিউজিয়ামে গিয়ে কৌশলে একজন ক্লিনারের আইডি চুরি করে নেয় এবং 9 বলকে সেটা দিয়ে দেয়। 9 বল সেই কার্ড নিয়ে ক্লিনার সেজে পৌঁছে যায় তাদের কনফারেন্স রুমে। আর সেখানে তখন সিকিউরিটি সিস্টেম নিয়ে মিটিং চলছিল। 9 বল তখন ডাস্টবিন পরিষ্কার করার বাহানায় সেখানে একটা স্পিকার লাগিয়ে রেখে আসে। আর সেখান থেকে তারা জানতে পারে যে মেট গালা উপলক্ষে তাদের সিকিউরিটি সিস্টেম আপডেট করা হচ্ছে। আর ডেবি এটা শুনে অনেক খুশি হয়ে যায়, কারণ তারা ওই আপডেটের সময়টাতেই তাদের সিকিউরিটি সিস্টেমকে ম্যানিপুলেট করার সময় পাবে।
তো সেই রাতে নাইন বল ওই সিকিউরিটি টিমের একজনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বের করে এবং তার আইডি ভর্তি ছিল কুকুরের ছবি। নাইন বল বুঝে যায় যে লোকটা কুকুরকে অনেক পছন্দ করে, তাই সে কুকুরদের বিষয়ে একটা ফেক সাইট বানিয়ে সেটা লিঙ্ক পাঠিয়ে দেয় ওই লোকের আইডিতে। লোকটা যখনই লিঙ্কে ক্লিক করে তখনই তার কম্পিউটারটা নাইন বল হ্যাক করে নেয়। তো সেখান থেকে নাইন বল মেডিকেল সিকিউরিটির আপডেট করে নেয়, আর সেই সাথে এটাও জেনে নেয় যে কোথায় কোথায় কোন ক্যামেরা বসানো হয়েছে। আর তখন তারা লক্ষ্য করে যে মিউজিয়ামের প্রত্যেকটা জায়গায় ক্যামেরা লাগানো আছে, আর ক্যামেরা অ্যাভয়েড করে চুরি করা একেবারেই অসম্ভব। তাই তারা ভেবে রেখেছিল ওয়াশরুমের আশেপাশে হয়তোবা ক্যামেরা থাকবে না, তাই তারা সেখান থেকেই চুরিটা করবে। কিন্তু দুঃখের বিষয়, সেখানেও ক্যামেরা লাগানো ছিল। তখন ডেবি নাইন বলকে জানায় যে সে বাথরুমের ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ করে একটা 9 ফুটের ব্লাইন্ড স্পট তৈরি করতে পারবে কিনা। নাইন বল জানায় সে অবশ্যই পারবে। আর এরই মধ্যে আরও একটা সুবর্ণ সুযোগ তাদের হাতে পেয়ে যায়। তারা জানতে পারে ভোগ ম্যাগাজিনের লোক নেওয়া হচ্ছে, আর তারাই এবারের মেট গালার ম্যানেজমেন্টের দায়িত্ব পেয়েছে। তাই পরদিন টেমিকে পাঠিয়ে দেওয়া হয় ভোগ ম্যাগাজিনে ইন্টারভিউ দেওয়ার জন্য। আর সে যেহেতু এই চাকরির জন্য কোয়ালিফাইড ছিল, তার ওই চাকরিটা হয়ে যায়। আর সেখানে সে একটা মেট গালার ডায়াগ্রাম দেখতে পায়। তখন সে তার চশমাটা বের করে সেই ডায়াগ্রাম স্ক্যান করে নাইন বলকে পাঠিয়ে দেয়। তবে ডেভি সেখান থেকে জানতে পারে ডাইনিং স্টাফের ডেফিনির পাশের সিটটা খালি ছিল, তাই সে নাইন বলকে দিয়ে ক্লাউডের নামটা এন্ট্রি করিয়ে দেয়। আসলে এত মানুষ থাকতে ক্লাউডের নামটি কেন, সেটা আমরা পরে জানতে পারবো। এদিকে টেমি তার বসের সাথে কথা বলে খাবারের দায়িত্বে নিয়ে নেয়, আর সেখানে শেফ হিসেবে লিও এবং কিচেন স্টাফ হিসেবে আনিতার নাম অ্যাড করে দেয়। সবকিছু ঠিকঠাক ছিল। দেখতে দেখতে ইভেন্টের দিনও চলে আসে। কারিয়ারের টুলস অ্যান্ডটাকে কড়া সিকিউরিটি দিয়ে নিয়ে যাওয়া হয় ডেফিনির কাছে। নেকলেসটা দেখে ডেফিনির চোখ যেন জল জল করে উঠছিল। তখন রোজ ডেফিনিকে বলে নেকলেসটা একটু ট্রাই করে দেখার জন্য। তো ডেফিনি নেকলেসটা পরার পর রোজ তখন সেটা খুলতে যাচ্ছিল, আর তখন এই বাদে বিপত্তি। সে অনেক চেষ্টা করেও সেটা খুলতে পারছিল না। তখন কারিয়ারের এমপ্লয়ার এসে জানায় যে এটা খুলতে বিশেষ একটা ম্যাগনেটের প্রয়োজন, আর সেটা ছাড়া কোনোভাবে নেকলেসটা খোলা সম্ভব নয়। আর এটা শুনে রোজ একটু ঘাবড়ে যায়। সে হঠাৎ করে একটা বুদ্ধি বের করে। সে কার্ডিয়ারের এজেন্টকে আবারও সেটা খুলে দেখাতে বলে, আর রোজ লুকিয়ে সেটার একটা ভিডিও রেকর্ডিং করে নেয়। আর এরপর সেটা পাঠিয়ে দেয় ডেবির কাছে। আর ডেবি এটা দেখে একটু টেনশনে পড়ে যায়। এতদূর এসে যদি তারা নেকলেসটা চুরি করতে না পারে, তাহলে তাদের সব প্ল্যান মাটি হয়ে যাবে। তখনই হঠাৎ নাইন বলের মাথায় একটা আইডিয়া আসে। সে তার বোনকে এই ভিডিওটা পাঠিয়ে দেয়। আসলে তার বোন ছিল ম্যাগনেটের ব্যাপারে অনেক পারদর্শী, আর তাই সে ম্যাগনেটটা দেখে হুবহুব সেরকম ম্যাগনেট বানিয়ে নাইন বলকে এসে দিয়ে যায়। তো এরপর সন্ধ্যা ইভেন্টটি শুরু হলে ডেফিনি ওই নেকলেসটা পড়ে যায় অনুষ্ঠানে, আর তার সাথে রোজ ও কারিয়ার এজেন্টও ছিল। বাকিরা তাদের প্ল্যান অনুযায়ী তাদের নিজেদের জায়গায় পৌঁছেছিল, আর নাইন বল বাইরে একটা গাড়িতে বসে সবার উপর নজর রাখতে থাকে। সবকিছু তাদের প্ল্যান অনুযায়ী চলছিল। ডেফিনি ঘুরতে ঘুরতে মিউজিয়ামের জুয়েলারি সেকশনে যায়, আর সেখানে ইউরোপের দামি এবং লেয়ার জুয়েলারি স্টক করা ছিল। আর সেখান থেকে ঘুরে সে তার নির্ধারিত সিটে গিয়ে বসে, আর কিছুক্ষণের মধ্যেই ক্লাউড সেখানে পৌঁছে যায়। আর তাকে দেখে ডেফিনি অনেক খুশি হয়, কারণ ক্লাউড এবং ডেফিনির মধ্যে বর্তমানে একটা রিলেশনশিপ ছিল। তবে এই ব্যাপারে তেমন কেউ জানতো না। তো যাই হোক, ইভেন্টের গেস্টদের খাবার সার্ভ করার সময় লিউ সবার চোখের আড়ালে ডেফিনির খাবারের মধ্যে একটা কেমিক্যাল মিশিয়ে দেয়। আর এরপর খাবারটি ডেফিনির কাছে নিয়ে গেলে সে ওদিক ওদিক না তাকিয়ে খাবারটি খেতে শুরু করে, কারণ সারাদিন ইভেন্টের কাজের জন্য তার অনেক ক্ষুধা লেগেছিল। কিন্তু খাবারের অর্ধেকটা শেষ না হতেই তার শরীরে একটা অস্বস্তি বোধ শুরু হয়। তাকে দেখে সবাই একটু টেনশনে পড়ে যায়, আর কিছুক্ষণের মধ্যে ডেফিনের বমি বমি ভাব শুরু হয়। তাই সে দৌড়ে চলে যায় ওয়াশরুমে। এদিকে কনস্ট্যান্ট ততক্ষণে সবগুলো ওয়াশরুমের দরজা লক করে দিয়েছিল, শুধুমাত্র তাদের টার্গেট করা রুমটাই খোলা ছিল। আর ডেভি গিয়ে সেই ওয়াশরুমের বাইরে পাহারা দিচ্ছিল। এদিকে ডেফনি ওয়াশরুমে ঢুকে বমি করতে শুরু করে। কারিয়ারের এজেন্টরাও তার সাথে সাথে ওয়াশরুমে চলে যায়, কিন্তু ডেভি তাদেরকে ভিতরে ঢুকতে দেয় না, কারণ সেটা একটা ছিল লেডিস বাথরুম। আর লোকগুলো তখন বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। এরই মাঝে কনস্ট্যান্ট মিউজিয়ামের স্টাফ সেজে ডেফিনিকে সাহায্য করতে যায়, কিন্তু সে আসলে ডেফিনিকে সাহায্য করতে নাই, বরং ডেফিনির গলায় থাকা নেকলেসটি চুরি করতে ঢুকেছিল। আর সে খুব কৌশলী ডেফিনির গলা থেকে সেই নেকলেসটা খুলে নেয়, কিন্তু ডেফিনি সেটা মোটেও টের পায় না।
ওয়াশরুমের মধ্যে দিয়ে একজন ওয়েটার খাবারের ট্রে নিয়ে যাচ্ছিল, আর ডেভি তখন ধাক্কা দিয়ে সেই ব্ল্যাক স্পটে নিয়ে যায় ওই ওয়েটারকে। আর কনস্ট্যান্ট তখন সুযোগ বুঝে বাইরে বেরিয়ে এসে নেকলেসটা ওই ট্রের উপরে রাখে। আর ওয়েটারটার মনোযোগ তখন অন্যদিকে ছিল, আর অন্যদিকে এজেন্টরাও তখন অন্যদিকে আলাপ করছিল। এরপর তখন ওই ওয়েটারটা ট্রেটা নিয়ে কিচেনে যায়, আর তখন আনিতা ট্রের ভেতর থেকে নেকলেসটা বের করে সেটা নিয়ে চলে যায় ওয়াশরুমে। আর সেখানে তার কাজের প্রয়োজনীয় জিনিসপত্র রাখা ছিল। এদিকে ডেফনি ওয়াশরুম থেকে বেরিয়ে আসলে তার গলা খালি দেখে এজেন্টরা তো অনেক টেনশনে পড়ে যায়। তারা দৌড়ে গিয়ে ওয়াশরুমে খুঁজতে থাকে, কিন্তু কোথাও কিছু পায় না। আর ডেফনির কাছে এই ব্যাপারে জানতে চাইলে সেও কিছু বলতে পারে না। আর এরই মাঝে ক্লাউড সেখানে চলে আসে এবং সে এজেন্টকে জানায় যে সে সবসময় ডেফনির সাথেই ছিল, তবে সন্দেহ করার মতো কোনো কিছু দেখেনি। লোকগুলো তখন মিউজিয়ামের সিকিউরিটি সিস্টেম আরও বাড়িয়ে দেয়। তারা ইভেন্টে আসা সকল গেস্টদের একটা হল রুমে জড়ো করে চেকিংয়ের জন্য। এরপর একে একে সবাইকে চেক করতে শুরু করে, কিন্তু কারো কাছে কোনো নেকলেসের খোঁজ পায় না। এমন সময় নানবল লক্ষ্য করে যে একটা গার্ড কিচেনে চলে গিয়েছে। আনিতা তখন কিচেনের ওয়াশরুমে বসে তার কাজ করছিল। এদিকে নানবল তখন সেই খবরটি ডেভিকে জানায়, আর ডেভি তখন তাদের বানানো নকল নেকলেসটা টেমিকে প্রেজেন্ট করতে বলে। আর নকল নেকলেসটা টেমির পায়ের সাথে বাঁধা ছিল, আর সে দ্রুত নেকলেসটা বের করে এবং সেটা জলের মাঝে এমনভাবে ভিজিয়ে প্রেজেন্ট করে যাতে সবাই মনে করে যেন ডেফিনি ওয়াশরুমে যাওয়ার সময় এখানে সেই নেকলেসটা পরে গিয়েছিল। তো নেকলেসটা বের হলে সব সিকিউরিটির গার্ডদের মধ্যে এটা জানিয়ে দেওয়া হয়, এবং কিচেনে থাকা গার্ডটাও এই খবরটা পেয়ে যায় এবং সেখান থেকে সে চলে আসে। আর ততক্ষণে আনিতা এই বড় নেকলেসটাকে ভেঙে ছোট ছোট হার বানিয়ে ফেলেছে। এরপর কনস্ট্যান্স সেগুলোকে নিয়ে গিয়ে সবার মধ্যে ভাগ করে দেয়। এরই মাঝে এখানে ডেভির সাথে ক্লাউডের দেখা হয়ে যায় এবং তাকে ডেভি পাত্তা না দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। তো সবার চেকিং হওয়ার পর সবাই যখন সেই ইভেন্ট থেকে বের হয়ে যাচ্ছিল, তখন দেখা যায় ডেভিরা প্রত্যেকেই তারা ওই নেকলেসের অংশবিশেষ হার বানিয়ে পড়েছে। কারো কাছে ব্যাসলেট, তো কারো কাছে কানের দুল এবং কারো কাছে আংটি। এভাবে তারা ওই নেকলেসটা নিয়ে বেরিয়ে আসে, আর কেউ কিছু বুঝতে পারে না। এরপর ডেফনির কাছ থেকে নেকলেসটা তাদের শোরুমে নিয়ে যায়, কিন্তু ম্যানেজার সেটাকে চেক করলে বুঝতে পারে যে এটা একটি নকল নেকলেস। আর এটা দেখে ম্যানেজারের মাথায় রীতিমতো তখন বাজ পড়ার মতন অবস্থা। সৌভাগ্যবশত সেই নেকলেসটির একটা বড় কোম্পানির ইন্স্যুরেন্স করা ছিল, তাই সেই কোম্পানির তরফ থেকে জন নামক একজন ডিটেকটিভকে পাঠিয়ে দেওয়া হয় তদন্ত করার জন্য। আর জন প্রথমে ওই এজেন্টের জিজ্ঞাসাবাদ করে, আর সেখান থেকে সে জানতে পারে যে ডেফনি ওয়াশরুমে থাকাকালীন সেই নেকলেসটি চুরি হয়েছে। তাই জন মনে করে হয়তো নেকলেসটি ওয়াশরুমের কমোডের মধ্যে পড়ে গিয়েছে। তাই মিউজিয়ামের ড্রেনের পাইপটা সে চেক করে, কিন্তু সেখান থেকে সে কোনো ক্লু পায় না। সে সবাইকে ডেকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। ডেফনি যখন জানতে পারে যে ওই নেকলেসটা নকল, সে নিজেও একটু অবাক হয়ে যায়। তারপর সে ক্লাউডের সাথেও দেখা করে, এবং কিন্তু সেও এই বিষয়ে কিছুই বলতে পারছিল না। তো জন কিছু না পেয়ে ইভেন্টের সিসিটিভি ফুটেজ দেখতে শুরু করে, আর সে সেখানে ডেভি ছবি দেখতে পায়। জন ডেভিকে আগে থেকেই চিনত, তাই সে ডেভিকে ডেকে আনে এবং সে সন্দেহ করে হয়তোবা ডেভি এই কাজটি করেছে, কারণ ডেভি যেখানে থাকবে সেখানে কোনো চুরি হবে না, এমনটা হতেই পারে না। কিন্তু ডেভি সেটা স্বীকার করে না। উল্টো জনের মধ্যে ক্লাউডকে নিয়ে একটু সন্দেহ ঢুকে দেয়। আর সে বলে ক্লাউড যেহেতু পুরোটা সময় ডেফনির সাথেই ছিল, সেহেতু চুরিটা করা তার পক্ষেই সম্ভব। জন তার কথা শুনে পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না, কারণ তাছাড়া ক্লাউডের বিষয়ে তার বিরুদ্ধে কোনো প্রমাণও ছিল না। তাই ডেভি বলে সে জনকে প্রমাণ জোগাড় করে দেবে। তখন জন ডেভিকে ছেড়ে দেয়। এরপর তারা সবাই বসে ডিসকাস করছিল যে তারা ওই নেকলেসটা কিভাবে বিক্রি করবে। আর এমন সময় সেখানে ডেফনি এসে হাজির হয়। সত্যি বলতে আমিও এটা দেখে অবাক হয়ে গিয়েছিলাম, কিন্তু এখানেই আসল টুইস্ট লুকিয়ে আছে। আসলে আমরা ওশিয়ান 8-এর যে 8 নম্বর মেম্বারকে খুঁজছিলাম সেটা হচ্ছে ডেফনি। তবে মজার ব্যাপার হলো এই ব্যাপারটা বাকি 7 জন মেম্বাররাও জানতো না। তো ডেফনি অনেক আগেই ডেভিডের প্ল্যানিং সম্পর্কে জেনে গিয়েছিল। প্রথমে রোজ যখন ডেফনিকে নেকলেস পরার জন্য কনভিন্স করতে যায়, ঠিক তখনই রোজের ওভার অ্যাক্টিং দেখে ডেফনি এটা বুঝে গিয়েছিল। এরপর যখন নেকলেস খোলার সময় রোজ সেটার ভিডিও করছিল, এটাও ডেফনি দেখে ফেলেছিল। সে নিশ্চিত হয়ে যায় যে রোজরা নিশ্চয়ই বড় কিছু একটা প্ল্যান করছে। সবশেষে কনস্ট্যান্ট যখন তার গলা থেকে নেকলেসটা খুলে নেয়, তখন সে বুঝে ফেলেছিল, কিন্তু সে ইচ্ছাকৃতভাবে বিষয়টা জানায় না। সে ডেভিডের প্ল্যান সাকসেসফুল করতে সাহায্য করে, যাতে সেও এই টিমের সদস্য হতে পারে।
ডেভিও তখন ডেফিনিকে নিজেদের টিমে সামিল করে নেয়, কারণ ডেফিনির কথা না মানলে সে পুলিশের কাছে গিয়ে সব বলে দিবে, আর এতে করে আমও যাবে, ছালাও যাবে। কিন্তু সমস্যা হচ্ছে নেকলেসটাকে সলভ না হওয়া পর্যন্ত তারা তো হিরেগুলো কোথাও বিক্রি করতে পারবে না, আর বিক্রি করতে না পারলে সেখান থেকে তারা টাকাও পাবে না। তাই এখন তাদের একটা বলির পাঠা প্রয়োজন, আর যাকে তারা ফাঁসিয়ে দিতে পারবে। কিন্তু ডেভি তাদের জানায় যে সে আগে থেকেই বলির পাঠা ঠিক করে রেখেছে, আর সেই পাঠাটা হচ্ছে ক্লাউড। সেই রাতে ডেভির কথা মতো ডেভিনি চলে যায় ক্লাউডের সাথে দেখা করতে, আর রাতটা একসাথে কাটিয়ে সকালে সকালে ক্লাউড ঘুম থেকে ওঠার আগেই ডেফিনি তার আলমারি থেকে সেই স্যুটটা বের করে, যেটা সে ইভেন্টের দিন পরে গিয়েছিল। আসলে ইভেন্টের দিন ডেভি ইচ্ছাকৃতভাবে ক্লাউডের সামনে পড়ে এবং চালাকি করে নেকলেসের একটি হিরে ক্লাউডের স্যুটের পকেটের মধ্যে রেখে দিয়েছিল, আর ডেফিনি সেটা বের করে সেটা ছবি তুলে জনকে সেটা পাঠিয়ে দেয়। এদিকে জনের কাছে যেহেতু এখন প্রমাণ আছে, সে ততক্ষণে পুলিশকে বলে ক্লাউডকে ধরে নিয়ে আসে। আর এদিকে ক্লাউড কিছুই বুঝতে পারছিল না যে তার সাথে এসব কী হচ্ছে। নিজেকে নির্দোষ প্রমাণ করার মতো তার কোনো উপায়ও ছিল না। এখন প্রশ্ন হচ্ছে ডেভি কেন ক্লাউডকে ফাঁসালো। আসলে ক্লাউডের কারণেই তাকে জেলে যেতে হয়েছিল। বছর কয়েক আগে তারা রিলেশনশিপে ছিল এবং তারা দুজন মিলে বড় বড় আর্ট গ্যালারি থেকে পেন্টিং চুরি করে বড় চড়া দামে বিক্রি করত। কিন্তু একদিন পুলিশের কাছে তারা ধরা পড়ে যায়, আর ধরা পড়ার পর ক্লাউড পুরো দোষটা ডেভির ঘাড়ে চাপিয়ে দেয়। ফলে ডেভির 5 বছরের জেল হয়, আর ক্লাউড গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায়। তাই জেল থেকে বেরিয়ে ডেভি একসাথে দুটো মাস্টার প্ল্যান বানায়। একটি হচ্ছে নেকলেস চুরি, আর দ্বিতীয়টি হচ্ছে ক্লাউডকে ফাঁসানো। তো চোর ধরা পড়ায় এখন তাদের নেকলেসটা বিক্রি করার পালা। কিন্তু সমস্যা হচ্ছে তাদের এই মিশনে যে খরচপাতি হয়েছে সেগুলো কাটার পর তাদের ভাগ্যে বেশি করে টাকা থাকে না, আর এটা নিয়ে তারা একটু খুবই আপসেট ছিল। তখন ডেভি আরও একটা রহস্য ফাঁস করে। সে যে শুধুমাত্র 2 সেন্ট চুরি করেছে ব্যাপারটাই এমন নয়, বরং ওই মিউজিয়ামে থাকা সবগুলো জুয়েলারি তাদের সিকিউরিটি আপডেটের সময় তার একটা বন্ধু মিলে সে চুরি করে নিয়েছে। আর এটা দেখে সবাই অনেক খুশি হয়। আর আর এখন তাদের মধ্যে যে পরিমাণ গহনা আছে, এগুলোর মোট মার্কেট প্রাইস $350 মিলিয়ন, মানে বাংলা টাকায় প্রায় 4200 কোটি টাকার মতো। তো এর বেশ কিছুদিন পর তারা সবাই নিজেদের লাইফে অনেক খুশি আছে, আর এখান থেকেই ছবিটি শেষ হয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।